কি করছো? দরজা বন্ধ করলে কেন? নিলয় দরজা খুলতে নিলে প্রেমা দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। আগে বলুন, আমার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না কেন? কাল কতবার কল করলাম, আজকে করলাম। একটা কলও আপনি ওঠাননি। নিলয় বোধহয় বিরক্ত হলো খানিক। থেমে থেমে গলায় বলল, থমথমে গলায় বলল, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। জবাব তো আপনাকে দিতেই হবে। নিলয় এবার রাগী কণ্ঠে বলে। দেখো প্রেমা, কোনো পাগলামি করো না। আমি চাই না আমাকে নিয়ে এই বাড়িতে কোনো কেলেঙ্কারি হোক। প্রেমা প্রশ্নবিদ্ধ চাহনিতে নিলয়ের দিকে তাকায়। আপনি তাহলে কি চান? আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। এটাই সবার মঙ্গল। কিন্তু আমি তো সেই মঙ্গল চাই না। আমার তো আপনাকে চাই। নিলয় এক লম্বা নিঃশ্বাস ফেলে। নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে সে। ততক্ষণে প্রেমার চোখে অশ্রুকণারা এসে ভিড় জমেছে। তোমায় আবেগে ধরেছে মেয়ে। আবেগ কেটে গেলে ভালোবাসাটাও ফুরিয়ে যাবে। নিজের বাক্য সমাপ্ত করে প্রেমাকে সরিয়ে সে বেরিয়ে যায়। প্রেমা ফ্যাল চেয়ে দেখে তারা চলে যাওয়া। প্রেমা যখন এই অবহেলা সহ্য করতে পারল না, তখন হাউমাউ করে কেঁদে উঠল দরজার সামনে। মনে মনে জানতে চাইলো ঠিক কত বছর লাগে আবেগ কাটাতে, কত বছর পর প্রেমার ভালোবাসা ফুরিয়ে যাবে। তবে কোনো উত্তর পেল না সে। কে দিবে তাকে এই উত্তর? যার কাছে জানতে চেয়েছে সে তো আগে বেরিয়ে গেল, পেছন ফিরে এক পলক তাকালো না অবধি। শিকদার বাড়িতে আজ উৎসবের আমেজ। সকাল থেকে বাড়ির তিন বধূ খুব ব্যস্ত সময় পার করছে। কলেজ থেকে ফিরে রাত্রিও তাদের হাতে হাতে সাহায্য করেছে। প্রেমা পিহুর রুমে ওকে তৈরি করছে। বাড়ির তিন কর্তাও তাড়াতাড়ি বাসায় ফিরেছে। পার্টি অফিসে প্লাবনের কাজ থাকলেও আজ সে অফিস থেকে সোজা বাড়িতে এসেছে। এদিকে প্রীতম ব্যস্ত নিজেকে সাজাতে। তার হাবভাব দেখে মনে হবে আজ পিহুকে নয় তাকে দেখতে আসছে। যদিও এটা নিয়ে প্রেমা আর রাত্রি অনেক মজা নিয়েছে, তখনই প্রীতমের জবাব ছিল এমন। শোনো, কনে দেখতে আসলে পাত্রপক্ষ কনের বড় ভাইকে আগে ভালোভাবে দেখে। তাই পিহুর তৈরি হওয়ার থেকে আমার তৈরি হওয়া বেশি জরুরি। তখন আরেক দফা হাসি রোল পড়ে যায়। বিকেল ঠিক 4টার সময় শিকদার বাড়ির সামনে একটা সাদা কার থামে। এনাদ শিকদার গদগদ ভঙ্গিতে অতিথিদের আমন্ত্রণ জানান। তাদের সোফায় বসতে দেয়া হয়। মাঝবয়সী পুরুষ এবং মহিলার সঙ্গে দুজন ছেলে। তাদের আলাপচারিতার মাঝে ভদ্রমহিলা এনায়েত শিকদারকে উদ্দেশ্য করে বলেন, ভাইজান, মেয়েকে যদি একটু ডাকতেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। এবার এনায়েত শিকদার স্ত্রীকে বলেন। হামিদা, পিহুকে নিয়ে আসতে বলো। স্বামীর আদেশে ফাহমিদা মাথা দুলিয়ে উপরে গেলেন। কিছুক্ষণের মধ্যেই শাড়ি পরিহিতা পিহুকে নিচে নামতে দেখা গেল। ওর দুপাশে রাত্রি আর প্রেমা। তিন বোন সমান তালে সিঁড়ি বেয়ে নামছে। সকলেই সেদিকে তাকায়। তবে তিন জোড়া চোখের চাহনি ভিন্ন ছিল। পিহুকে সোফায় বসিয়ে রাত্রি ওর পাশেই দাঁড়ায়। নজর বুলায় নতুন আসা অতিথির উপর। মোটা কালো ফ্রেমের চশমা পরা ছেলেটা গায়ে আকাশি কালার শার্ট ইন করে পড়েছে। তাকে দেখে বেশ বর্বর লাগলো রাত্রির কাছে। রাত্রি এবার গভীর নয়নে পর্যবেক্ষণ করছে। না, ছেলেটা বেশ দেখতে, তার পিহুপুর সঙ্গে মানাবেও দারুণ। সেটা ভেবে রাত্রি অনেক খুশি হলো। অথচ আর একটু নজর ঘোরালেই দেখতে পেত তার উপর কারো বিমুগ্ধ দৃষ্টি নিপাতিত। যে ছেলেটা পিহুকে দেখতে এসেছে তার নাম সৌরভ। পেশায় একজন ডাক্তার। সৌরভের বাবা মাও ডাক্তার। বাবা মার সঙ্গে ছোট ভাই শুভও এসেছে। সৌরভের মা পিহুকে উঠিয়ে নিজের পাশে বসায়। শুভ রাত্রিকে খানিক একা পেয়ে ভাব জমাতে চায়। রাত্রিও ভদ্রতার খাতিরে শুভর সাথে কথা বলে। এদিকে এদের ঘনিষ্ঠতা দেখে একজন সাপের মতো ফুঁসছে। শ্যামবর্ণের মুখটা অমাবস্যানে অন্ধকার করে রেখেছে। সৌরভের মা পিহুকে টুকটাক প্রশ্ন করছে। মেয়ে তাদের ভীষণ পছন্দ হয়েছে। তারা কথা এগোতে চায়। তুমি পিহুকে আগে থেকে চিনতে? ওর সঙ্গে পরিচয় ছিল আগে? সৌরভকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে প্লাবন। সকলেই চমকে ওঠে। সবচেয়ে বেশি চমকায় পিহু। চট করে মাথা তুলে তাকায় ভাইয়ের দিকে। হয়তো ভাইয়ের মতিগতি বোঝার চেষ্টা করছে। তবে প্লাবন যাকে প্রশ্ন করেছে সে একদমই স্বাভাবিক। তার মধ্যে বিন্দু পরিমাণ আড়ষ্টতা নেই। পিহুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। অতঃপর প্লাবনের দিকে তাকিয়ে ওর প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, ইয়ানাকে আমি গত 3 বছর ধরে চিনি। তবে উনি আমায় চেনেন না। আমি ওনাকে একটা মেডিকেল ক্যাম্পে দেখেছিলাম। ওনার কথাবার্তা, বিনয়ী আচরণ ওনাকে বিশেষ করে তুলেছিল। ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে উনি অনাগ্রহ প্রকাশ করে। ফলস্বরূপ ভেবেছিলাম ওনার পড়াশোনা কমপ্লিট হলে আপনাদের কাছে বিয়ের প্রস্তাব দেব। তাই আজ এখানে আসা। বিবাহ বিষয়ক পরামর্শ সবাই বেশ হতবাক হয়েছে সৌরভের জবাবে। পিহু তো মনে করতে চায় কোথায় সৌরভকে দেখেছে সে। তবে সে কিছুতেই মনে করতে পারে না। রাত্রি মনে মনে খানিক প্রশংসা করে হবু নতুন জামাইয়ের। ও তো ঠিক করে ফেলেছে ওর পিহুপুর বিয়ে এই ছেলের সাথেই দিবে।
সৌরভের কথা বাড়ির সকলেরই অনেক পছন্দ হয়েছে, তবে প্লাবনের তেমন হেলদোল নেই। সে যেন বড়ই নির্লিপ্ত জীব। সৌরভ এবার মায়ের দিকে তাকালো, ইশারায় কিছু বলল হয়তো। ওর মা উসখুস করে বললেন। ইনায়েত শিকদার হ্যাঁ বোধক মাথা নাড়ায়। প্রেমাকে বললেন ওদেরকে ছাদে নিয়ে যেতে। রাত্রি ওদের সাথে যেতে নিলে পাশে থাকা শুভ বলে ওঠে। রাত, আমাকে তোমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবে? রাত্রি চমকে উঠল, বিস্মিত চোখে তাকালো শুভর দিকে। আজ অব্দি কেবল প্লাবনীয়কে রাত বলে সম্বোধন করেছে, তবে অপরিচিত একটা ছেলের কাছে এমন সম্বোধন মোটেও ভালো লাগলো না রাত্রি। মেজাজটা খেয়ে হারিয়ে চোখ মুখ কুচকালো। তবে বাড়ির অতিথি হওয়ায় মুখে কিছু বলতে পারলো না। কেবল দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে রাত্রি। অল্প দূরত্বে থাকায় প্লাবনের কর্ণকুহরেও পৌঁছালো সে কথা। মুহূর্তে রাগেরা তীর তীর করে বাড়তে লাগলো। চোখ গরম করে তাকালো হ্যাংলা পাতলা ছেলেটার দিকে। তার চাহনি দিয়ে শুভকে ভস্ম করে ফেলবে এমন। প্লাবন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে আছে। এদিকে ভাইয়ের এহেন চেহারা দেখে আঁতকে ওঠে প্রীতম। ভাইয়ের রাগের কারণ ধরতে খুব বেশি সময় লাগলো না ওর। প্রীতম জানে এখন সে কিছু না করলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে। তাই তো দ্রুত রাত্রিকে বলল। বুড়ি, ভাইয়ার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। রাত্রি ঠিক আছে বলে কিচেনের দিকে পা বাড়ায়। প্রীতম শুভর ঘাড়ে হাত রেখে বলে। চলো ব্রো, আমি তোমায় বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি। শুভ দোনামোনা শুরু করে। সে তো রাত্রির সাথে যেতে চায়। শুভ ভাবে আলাদা করে রাত্রির সাথে কথা বলবে, ইনিয়ে বিনিয়ে রাত্রির নাম্বার নেবে, আরো কত কি। তবে ও সকল প্ল্যানে পানি ফেলে প্রীতমকে জোর করে নিয়ে যায়। বড়রা তাদের আলোচনায় মশগুল, ছোটরা এদিকে কি করছে সেটাই তাদের ধ্যান নেই। রাত্রি ক্লাসে পানি নিয়ে আসলে প্লাবন গম্ভীর স্বরে হুকুম তালিব করে। পানিটা নিয়ে আমার রুমে আয়। বলেই আর সেকেন্ডও দাঁড়ায় না প্লাবন। হনহনিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে। এদিকে বিরক্তিতে রাত্রির অবস্থা বেশ খারাপ। নেহাতি প্লাবনকে মন দিয়েছে বেচারি, নয়তো এমন খাটাস মার্কার লোকের কথা মোটেও শুনতো না সে। রুমে এসে পানির গ্লাসটা প্লাবনের দিকে বাড়িয়ে দেয় রাত্রি। তীক্ষ্ণ কণ্ঠে বলে, এই নিন আপনার পানি, খেয়ে আমাকে উদ্ধার করুন। প্লাবন পানির গ্লাসটা নেয় না, ইশারায় রাত্রিকে বসতে বলে। রাত্রি বসে না, ঠায় দাঁড়িয়ে রয়। প্লাবন কপাল কুঁচকে বলে, এত তাড়া কিসের তোর? আমি বাইরে যাব। বাইরে গিয়ে তোর কোনো কাজ নেই? প্লাবন গভীর নয়নে রাত্রির দিকে তাকায়। মেরুন রঙের চুড়িদার পরেছে রাত্রি, খুবই হালকা সাজ তার। ঘন লম্বা কেশ পল্লব বিনুনি করে রাখা। প্লাবনের নজর আটকালো রাত্রির ঘাড়ো করে কাজল লেপটানো আঁখি যুগলে। নির্নিমেষ তাকিয়ে রইল তার নয়ন পানে। ওই ডাগর ডাগর চৌচোরায় তাকালেই প্লাবনের নেশা ধরে যায়। তাতে যদি কাজল দেয় তবে তো কথাই নেই। প্লাবন রাত্রিকে কাজল বারণ করেছিল, অথচ মেয়েটা কত সুন্দর তার নিষেধ অমান্য করে কাজল দিয়েছে। আবার একটা অপরিচিত ছেলের সাথে খোশ গল্পে মেতে উঠেছে। বিষয়টা ভাবতে রাগগুলো মাত্রা ছাড়া হলো। রাগী কণ্ঠে আওড়ালো, এমন পেত্নির মতো সেজেছিস কেন? পিহুকে দেখতে এসেছে, তোকে নয়। আর তোকে না বলেছি চোখে কাজল দিবি না, তাও কেন দিয়েছিস? লোকজনকে নিজের রূপ দেখাতে ভালো লাগে খুব, না? প্লাবনের কথাগুলো রাত্রির মনে খুব গভীরে আঘাত করলো। দু চোখে জল ছলছল করে ওঠে। সে তো প্লাবনের জন্যই সেজেছিল। সবাই কত সুন্দর তার প্রশংসা করলো। তার বিহুপু, প্রেমাপু, বড় মামি সবাই বলল তাকে সুন্দর লাগছে। অথচ যার কাছে একটু প্রশংসা আশা করেছিল সে উল্টো পেতনি বলল। প্লাবনের কথা শুনে শুরুতে রাগ লাগলেও এখন অভিমান হচ্ছে তার। অভিমানের পাল্লা ভারী হলে দুফোঁটা জল গড়িয়ে পড়লো রাত্রির গাল বেয়ে। প্লাবনের সামনে থাকা ছোট্ট টেবিলটায় শব্দ করে পানির গ্লাসটা রাখলো। তারপর বিনা বাক্যে সেই ঘর ত্যাগ করলো। সন্ধ্যার কিছু পর পিহুকে দেখতে আসা লোকগুলো বিদায় নিয়েছে। দুপক্ষের সম্মতিতে বিয়ের দিন তারিখ ধার্য হয়েছে। তবে এই পুরোটা সময় রাত্রি নিজেকে ঘরবন্দি করে রেখেছে। প্রেমা ওর বড় মামি এত করে ডাকলেও আর বাইরে আসেনি। তাদেরকে বলেছে তার মাথা ব্যথা করছে। শুভ শুধু এদিক সেদিক করছিল। রাত্রির খোঁজও চালায় একবার, তবে প্রীতম বুদ্ধি করে সামলে নেয়। রাতে খাবারের জন্য নিচে নামে রাত্রি। প্লাবন আর চোখে কয়েকবার তাকায় রাত্রির দিকে, তবে রাত্রি নির্বিকার, একটা বারও প্লাবনের দিকে তাকায়নি। প্লাবন আরেকবার রাত্রির দিকে তাকিয়ে মনে মনে বলে, এখনই এত অভিমান রাত পাখি? তোমায় যে সারা জীবনে রাগী পুরুষটাকে সামলাতে হবে। তবে প্লাবন জানে ওর অভিমানী রাত পাখিকে কিভাবে মানাতে হয়। সপ্তদশী রমণী তো, এই সময় অভিমান যেমন দ্রুত ঘিরে ধরে, তেমনই ভালোবাসার মানুষের সামান্য আদরে সে অভিমানী কাচের দেয়াল ঝরঝর করে ভেঙে পড়ে। বোনের বিয়ে ঠিক হওয়ার খুশিতে প্রীতম সবাইকে ট্রিট দিচ্ছে। সেজন্য ছাদে সামান্য আয়োজন করেছে ওরা। শ্রেয়াকেও ডাকা হয়েছে। প্রীতম অনলাইন পিৎজা আর বিভিন্ন স্ন্যাক্স অর্ডার করেছিল। সেগুলোই সবাই মিলে খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। প্রীতম আর শ্রেয়ার চোখে চোখে প্রেমালাপ চলছে। ওরা সব ভাই বোনেরা থাকলেও প্লাবন সেখানে অনুপস্থিত। সে রুমে কিছু জরুরি কাজ করছে।
যদিও এসবের পেছনে প্লাবনই রয়েছে, ওর হুকুমেই সবটা করা। প্লাবন জানে সবার সাথে আড্ডা দিলে রাত্রির মন অটোমেটিক ভালো হয়ে যাবে। বেশ রাত হতে সবাই নিচে নেমে আসে। শ্রেয়ার মা শ্রেয়াকে নিতে আসলে রাত্রি ওকে বিদায় দিয়ে নিজের রুমে যায়। রুমে ঢুকে টেবিলের উপর পছন্দের চকলেট বক্স দেখে অবাক হয় রাত্রি। চমকে উঠে আশেপাশে তাকায়, তবে সেখানে কেউ ছিল না। বক্সটা খুললে সেখানে একটা চিরকুটের দেখা মেলে, যেখানে লেখা ছিল, আমার অভিমানী রাত পাখি, বাবুল গামের মতো মুখটা ফুলিয়ে না রেখে চকলেট খান। উদাস দুপুরে উদাস ভঙ্গিতে বারান্দায় বসে আছে প্রেমা। গ্রীষ্মের খাড়া রোদ চারদিকে উত্তপ্ত করলেও বাগানের বিশাল কদম গাছটা প্রেমার বারান্দাকে শীতল করে রেখেছে। বর্ষাকাল নয় দেখে কদম গাছটাও ফাঁকা, কোনো ফুল নেই সেথায়। খাখা মরুভূমির মতো চারপাশ। হঠাৎই মৃদু বাতাস বইতে শুরু করলে প্রেমা তার অলস শরীরখানা চেয়ারে এলিয়ে দেয়। আবেশে দু চোখ বুঝে আসে তার। তখনই তড়িঘড়ি ঘরে প্রবেশ করে রাত্রি। রুমে ঢুকে হাঁক ঢাক জুড়ে দেয়। প্রেমার আজ জবাব দিতে ইচ্ছা করলো না। তার জীবনটাও শরীরের মতো অলস ভঙ্গিতে পড়ে রইল। রাত্রি সারা ঘর খুঁজে বারান্দায় এলো। হড়বড়িয়ে এসে প্রেমার পাশে বসে। রাত্রি প্রেমার বাহুতে ধাক্কা দিয়ে ডাক দেয়। প্রেমার পিঠ সোজা করে তাকায় রাত্রির দিকে। মেয়েটা চোখে মুখে উৎকণ্ঠা, যেন খুব জরুরি কোনো খবর তার কাছে আছে। প্রেমার মুখে বিরক্তির রেশ দেখা গেল না, আর না রাত্রির ন্যায় উৎকণ্ঠিত হলো। বেশ স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাত্রি যেন এই প্রশ্নেরই অপেক্ষাতে ছিল। প্রেমার প্রশ্ন শেষ হতে বলতে আরম্ভ করলো, কলেজ থেকে আসার সময় এক তান্ত্রিকের খোঁজ পেলাম। শুনলাম ওনার কোনো কাজ নাকি বিফলে যায় না। উনি দুজন শত্রুর মধ্যেও প্রেম গুটিয়ে দিতে পারে। যে মানুষটা তোমায় দু চোখে সহ্য করতে পারে না, সেও তোমাকে পাগলের মতো ভালোবাসবে। কোনো মিস হবে না। এক নিঃশ্বাস কথাগুলো বলে থামলো রাত্রি। আগ্রহ ভরে তাকালো প্রেমার মুখের দিকে তার প্রতিক্রিয়া জানতে। প্রেমা মেয়েটা বেশ শক্ত আর বাস্তববাদী। তাকে বিচলিত হতে খুব কমই দেখা যায়। তার নারী সত্ত্বে অতিরিক্ত আবেগটা তেমন জায়গা করতে পারেনি। বরাবরই মস্তিষ্ক দিয়ে ভাবতে বিশ্বাসী প্রেমা। তবে মানুষ যতই শক্ত হোক না কেন, তার একটা না একটা দুর্বলতা অবশ্যই থাকবে। সেই দুর্বলতার কাছে বীর যোদ্ধা সেনারাও হার মেনে নেয়। কত তেজি মানুষ বাচ্চা হয়ে যায়, তেমনি এই রমণীর একটা প্রবল দুর্বলতা আছে। আর সেই দুর্বল জায়গাটা নিলয় নামের এক হৃদয়হীন পুরুষ। পুরো দুনিয়া যেখানে তাকে ভাঙতে অক্ষম, সেখানে নিলয় নামক পুরুষটার সামনে সে স্বইচ্ছায় গুড়িয়ে যায়। তার কঠোরতা শিমুল তুলোর পরিণত হয়। রাত্রির শুরুর কথাগুলো তেমন প্রভাব না ফেললেও ওর শেষ কথায় প্রেমার কায়া নড়ে ওঠে। প্রেমিকার ভূত ভর করে ওর উপর অবলীলায় অবলীলায় মেনে নেয় রাত্রির কথাগুলো। তবে আজ বুঝি তার 6 বছরের ভালোবাসা পূর্ণতা পাবে। নিলয় তাকে ভালোবাসবে পাগলের মতো। এই মুহূর্তে এটাকেই জীবনে প্রয়োজনীয় ভাবলো সে। আজ আর মস্তিষ্ক কাজে লাগিয়ে বেশি ভাবতে গেল না। এদিকে রাত্রি প্রবল আগ্রহে বসে আছে প্রেমাপুর অভিব্যক্তি শোনার আশায়। এবারে প্রেমাধীর কণ্ঠে বলে, তুই কি সেইখানে যাচ্ছিস? রাত্রি উপর নিচ মাথা নাড়ায়। এবার প্রেমা আরেকটু এগিয়ে গিয়ে বলল, প্রেমাপু চলো না যাই। জানোই তো প্লাবন ভাই কেমন, ওনাকে পটাতে গেলে উল্টা আমাকেই রাগ দেখায়। তার চেয়ে ভালো তান্ত্রিক বাবার কাছে যাই। তার কাছ থেকে তাবিজ নিয়ে আসি চলো। রাত্রি থামলো একটু, তারপর আবার বলতে শুরু করে, আর তোমার যদি পছন্দের কেউ থেকে থাকে তাহলে তুমিও নিতে পারো। দেখবে সে কেমন ফটফট করে তোমায় ভালোবেসে ফেলেছে। প্রেমা এবার বেশি সময় নিল না, চটজলদি উত্তর করলো, ঠিক আছে, এখন তো দুপুর, আমরা না হয় বিকেলের দিকে যাব। এই সময় বাইরে খুব রোদ। রাত্রিও প্রেমার কথাতে সম্মতি জ্ঞাপন করে সেখান থেকে উঠে নাচতে নাচতে বাইরে চলে গেল। আজ সে একটু বেশি খুশি। যদি তান্ত্রিকের তাবিজ কাজ করে, তাহলে সে তার প্লাবন ভাইকে পাবে। তার শখের ড্রিম বয় তাকে পাগলের মতো ভালোবাসবে। এর চেয়ে সুখের কিছু হতে পারে নাকি? রাত্রির এবারে আফসোস হতে লাগলো, কেন সে আগে তান্ত্রিক বাবার খোঁজ পেল না। সে যদি আগে খোঁজ পেত, তাহলে এতদিনে প্লাবনের সঙ্গে সংসার করতে পারত। বাড়ি থেকে বের হতে বেশ বেগ পোহাতে হলো ওদের। পিহু তো রীতিমতো ছেপে ধরেছে ওরা কোথায় যাচ্ছে তা জানার জন্য। তবে ফোন দিয়ে পিহুর কাছ থেকে ছাড়া পাওয়ায় ওরা। তারপর নিচে এসে ফাহমিদা সে কিছুতেই বাড়ির গাড়ি ছাড়া যেতে দিবে না। অবশেষে রাত্রি ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। বাড়ি থেকে বের হয়ে দুজনেই একটা রিকশায় উঠে বেশ খানিকটা পথ পাড়ি দেওয়ার পর রিকশা থামায় রাত্রি বলা জায়গাটা ওদের কলেজ যাওয়া আসার পথে। তাই প্রেমার চিনতে অসুবিধা হলো না।
ও কপাল কুঁচকে রাত্রিকে জিজ্ঞাসা করে। তুই সঠিক জানিস ওনার আস্থানা এইখানে? রাত্রি ধীরতার সাথে জবাব দিল। হ্যাঁ, ওই মেয়েগুলো তো এই জায়গার কথাই বলেছে। ওরা এবার এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো। জায়গাটা একটা ছোট্ট বাজারের মতো, খুব বেশি লোকজন বা দোকানপাট নেই সেখানে। আবার রাত্রিরা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা বাজারের শেষ মাথা, তাই আরো কোনো লোকজন নেই। ডান দিকে একটা সরু রাস্তা নেমেছে। রাত্রি সেটা দেখিয়ে বলে, আপু, এদিক দিয়ে অল্প কিছু গেলেই ওনার দেখা পাওয়া যাবে। দুজন এবার সেই রাস্তা ধরে যেতে থাকে। ওদের থেকে কিছু দূর দাঁড়িয়ে এতক্ষণ ওদের গতিবিধি পর্যালোচনা করছিল সজীব। এরপর দিয়ে একটা কাজে যাচ্ছিল সে। মাঝ রাস্তায় রাত্রি আর প্রেমাকে একা দেখে দাঁড়িয়ে যায়। ওদেরকে জঙ্গলের পথে যেতে দেখে প্লাবনকে কল দেয় সজীব। বলে, ভাই, ভাবি আর প্রেমাপু কাসিম বাজারের মাথায় এতক্ষণ একা দাঁড়িয়েছিল, এখন আবার জঙ্গলের দিকে যাচ্ছে। ওপাশ থেকে কি উত্তর এলো জানা নেই, তবে সজীব নামের ছেলেটা ওদের পিছু করতে লাগে। অল্প বিস্তর যাওয়ার পরে একটা ভাঙা বাড়ি দেখে দাঁড়িয়ে যায় রাত্রি আর প্রেমা। রাত্রি প্রেমার দিকে ঝুঁকে বলে, আপু, বাড়িটা কেমন ভুতুড়ে লাগছে দেখো। প্রেমার মনে ওর ভয় ঢুকলো একটু, তবে বাইরে প্রকাশ করলো না তা, নয়তো রাত্রি আরো ভয় পেয়ে যেত। প্রেমা রাত্রিকে সাহস দিয়ে বলে, ভয় পাওয়ার কিছুই নেই, উনি তো তান্ত্রিক, এখানে ভূত আসবে না। ওঝা দেখলে ভূত পালিয়ে যায়। রাত্রির ভয়টা খানিক কমলো বোধহয়। দুজনে বাড়ির ভেতরে এগিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতে ধূপের তীব্র গন্ধে কেসে উঠলো দুজন। লম্বা সাদা পাঞ্জাবি পরা একটা ছেলে এসে সামনে দাঁড়ালে চমকে ওঠে ওরা। ছেলেটা গম্ভীর স্বরে আওড়ালো। প্রেমা জবাব দিল তাৎক্ষণিক, আমরা তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করতে এসেছি। ছেলেটার কথা রাত্রি বুঝলো না, তবে প্রেমা বুঝেছে। ও মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, এসেছি। দুজনে ছেলেটার পেছন পেছন গেল। ওদের পিছু করতে করতে সজীবও সেখানে পৌঁছায়। চারিদিকে নজর বুলিয়ে দেখে পরিস্থিতি ততটাও ভালো নয়। ও আবার কল করে প্লাবনকে। ভাই, আপনি তাড়াতাড়ি আসুন, এখানে কোনো ঘাপলা আছে নিশ্চয়ই, আমি একা সামলাতে পারবো না। তুই ওদের উপর নজর রাখ, আমরা রাস্তায় আছি, যাচ্ছি। বেশি অসুবিধা হলে আশেপাশের ছেলেপুলেদের ডাক। শোন, রাত আর প্রেমের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে ভাই। অন্ধকার আর বিদঘুটে গন্ধে রাত্রি বমি পাচ্ছে। বারবার কেমন গা গুলি উঠছে। তবে সব দোষ প্লাবনের ঘাড়ে চাপিয়ে গুটি কয়েক গালি দিতেও ভুলল না সে। সামনে বসা লোকটার গলার গম্ভীর স্বরে সম্বিত ফেরে রাত্রির। এখানে কি চাই? লোকটার কথার জবাবে রাত্রি চট করেই বলে ওঠে, প্রেমে পাগল করানোর ওষুধ দিতে এসেছি। লোকটা কেমন চোখে রাত্রির দিকে তাকায়, ঠিক রাগ করেছে কিনা বোঝা গেল না। লোকটা সাদা লুঙ্গি পরা, উপরের দিকে কোনো কাপড় নেই। বিশাল লম্বা দাড়িতে মুখের অর্ধেক অংশ ঢেকে গেছে। তার সামনে একটা ছকাকা, সেখানে আবার মোমবাতি আর হার সাজানো। পুরো ঘরটাতে একটা মাত্র জানলা উত্তর দিকে, তবে সেদিকটা অত্যাধিক ঝাড় জঙ্গল হওয়াতে তেমন আলো আসতে পারছে না। ছকে সাজিয়ে রাখা মোমবাতিগুলো যা পারছে আলো দিয়ে যাচ্ছে। অনেকগুলো মোম হয়, অন্ধকার তেমন গ্রাস করতে পারেনি। ঘরের ফটকে দাঁড়িয়ে এতক্ষণ সামনের লোকটার সঙ্গেই কথা বলছিল ওরা। লোকটা সম্মতিতে তার সামনে গিয়ে বসে। বিশাল আয়োজন আর চারপাশের সবকিছু বড্ড ফিল্মি লাগছিল রাত্রির। এমনটা তো ওর হরর মুভিতে দেখেছে। ঠিক এমন করেই তো তান্ত্রিকেরা ভূত তাড়ায়। তবে কি এখানেও ভূত আসবে? বিষয়টা ভাবতেই ভয়ে আড়ষ্ট হলো সে। প্রেমাতা বুঝতে পেরে রাত্রির বা হাতটা শক্ত করে ধরলো। বৃদ্ধ লোকটার সঙ্গে আরো একটা লোক ছিল, হয়তো তার অ্যাসিস্ট্যান্ট। সে এসে রাত্রিদের বলে, আগে নজরটা না দিতে হবে। প্রেমা পার্স থেকে টাকা বের করে দেয়। তান্ত্রিক মতো লোকটা এবার বিড়বিড় করে কি যেন পড়তে আরম্ভ করে। দুজনের নাম শুনে একটা কাগজে রক্ত দিয়ে লেখে। তারপর সেই কাগজটা আরো কিছু মন্ত্র পড়ে সাথে গুঁড়োর মতো কিছু মিশিয়ে দুজনের হাতে দুটো দেয়। ততক্ষণে ধূপের বিদঘুটে গন্ধ ঘর জুড়ে বিরাজ করলো। এবারে তাদের হাতে থাকা কাগজ হতে তীব্র সুবাস বের হতে লাগে। সেই সুবাস এতই মোহনীয় ছিল যে দুজনেই হাতটা নাকের সামনে ধরে। ব্যাস, এরপরই দুজন সেখানেই ঢলে পড়ে। এতক্ষণ যে লোকটা তান্ত্রিকের আসনে বসেছিল সে উঠে দাঁড়ায়। মুখে লাগানো আলগা দাড়ি গোঁফ খুলে পাশের লোকগুলোকে হুকুম দেয়, তাড়াতাড়ি বেঁধে ফেলে দেন, সন্ধ্যায় গাড়িতে নেওয়া হবে। প্লাবন সেখানে পৌঁছে দেখে দুজন লোক রাত্রির হাত পা বাঁধছে। পাশে জ্ঞানহীন প্রেমা পড়ে রয়েছে। প্লাবনদের আসতে দেখে লোকগুলো তাদের হাতের কাজ থামায়, ধমক দিয়ে বলে, ঠিক আছে বস। কারা তোরা, এখানে কি করছো? প্লাবন জবাব দেয় না, দৌড়ে গিয়ে রাত্রির কাছে দাঁড়ায়। একটা লোককে ধরে মুখে ঘুষি মেরে বলে, জানোয়ারের বাচ্চা, ওদেরকে বাঁচছিস কেন? বলে আরো কয়েকটা লাগায়।
পাশে থাকা লোকটা এবার প্লাবনকে মারতে নিলে প্রীতমকে আটকে দেয়। প্লাবন রাত্রির হাত পায়ের বাঁধন খুলে দেয়, রাত্রির মাথাটা কোলে নিয়ে ডাক দেয়। রাত পাখি, এই রাত পাখি, চোখ খোল, দেখ আমি এসে গেছি। রাত্রি সাড়া দেয় না, অন্য হাতে পাশে থাকা প্রেমা আজ এলো নিয়ে ডাক দেয়। প্রেমা, এই দেখ ভাই এসে গেছে। কি হয়েছে তোদের? বোন আমার, চোখ খুল না। পাশে দাঁড়িয়ে প্রীতম কাচুমাচু করতে থাকে। নীল এদিক সেদিক চোখ বুলিয়ে একটা পানির বোতল নিয়ে আসে, প্লাবনের দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলে। প্লাবনকে হাতের আজলায় পানি ঢেলে দিয়ে প্রেমার কাছে বসে নিলয়। মাথাটা কোলে নিয়ে চোখে মুখে পানি ছেড়ায়। রাত্রির মুখে পানি পড়তে পিটপিট করে চোখ খুলে চোখের সামনে প্লাবনকে দেখে মনের মধ্যে ফড়িং উড়ে। ভাবতে থাকে তান্ত্রিকের কাজ বোধ হয় সফল হয়েছে, মনে মনে ধন্যবাদও দেয়। রাত্রিকে চোখ খুলতে দেখে প্লাবন বলে, ঠিক আছিস তুই? রাত্রি মাথা নাড়ে। প্লাবন রাত্রিকে ধরে বসিয়ে দেয়। প্রথমবার মুখে পানি দেওয়ার পরও প্রেমার জ্ঞান ফিরে না। নীলা আবারও মুখে পানি ছেটায়। এবারে প্রেমার জ্ঞান ফেরে। প্লাবন প্রীতমদের দিয়ে লোকগুলোকে পুলিশের কাছে পাঠায়। রাত্রি আর প্রেমাকে বাইরে নিয়ে আসে। এতক্ষণ ওদের বোঝাসে ওরা ঠিক কতটা বোকামো করেছে। ভাগ্যিস প্লাবন সঠিক সময় এসেছে, নয়তো দুজনের আজ কি যে হতো। এবারে প্লাবনের ভয়ে দুজনই আড়ষ্ট। ঘর থেকে বাইরে এসে দুজনকেই সামনে দাঁড় করায় প্লাবন। তারপর গগন কাঁপানো ধমক দিয়ে বলে, কি করছিলি তোরা এখানে? রাগে রিডি করছে প্লাবন। প্লাবনের ধমক শুনে ভয়ে কেঁপে উঠে রাত্রি। প্রেমা অপরাধীর মতো করে মাথা নত করে দাঁড়িয়ে আছে। নিলয় পরিস্থিতি বুঝে প্লাবনকে শান্ত করতে চায়। প্লাবন উল্টো ওকেও ধমকে বলে, তুই আমাকে কি করে শান্ত হতে বলছিস নিলয়? দেখলি না আরেকটু পড়াশোনা এদের কি অবস্থা করতো? এরা কি বাচ্চা? এরকম জায়গায় কি করছে এরা? আবার ওদের দিকে চোখ রাঙিয়ে বলে। বল এখানে কেন এসেছিস? প্রেমা ভাবে সব সত্যি বলে দিবে, কিন্তু তার আগে রাত্রি বলে ওঠে, আসলে সামনে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। স্যার বলেছে পরীক্ষায় পাশ করতে না পারলে পরবর্তী ক্লাস উঠতে পারবো না। তাই যাতে পরীক্ষায় পাশ করতে পারি তাই এখানে এসেছি। আপু আসতে চায়নি, আমি জোর করে এনেছি। গড় গড় করে কতগুলো মিথ্যে বলে চুপ হয় রাত্রি। প্রেমা অবাক নয়নে রাত্রির দিকে তাকায়। রাত্রি প্রেমার দিকে তাকিয়ে মেকি হাসে। প্লাবন হতাশার শ্বাস ফেলে। এই মেয়ে যা কিছু করতে পারে সেটা প্লাবন জানে। তার ছেঁড়া রাত্রির দ্বারাই সম্ভব সব। যদিও কোথাও একটা খটকা থেকেই যায় প্লাবনের, তবে আর বেশি খাটে না। প্রেমাকে নিলয়ের বাইকে আসতে বলে রাত্রিকে নিয়ে চলে যায়। আমি ভাবিনি তুমি এতটা বোকা। ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী। নিলয়ের কথা শুনে প্রেমা হাসলো। বড্ড প্রাণহীন দেখালো সেই হাসি। ঠোঁটে ছড়িয়ে পড়া হাসিটাকে আরেকটু শব্দে ফুটিয়ে তুলল, বলল, এখানে ভাববার বিষয়, বোকাটা আসলে কে, আমি নাকি আপনি? এই যে আপনি আমাকে বুদ্ধিমতী বাবার ভুল করেছে, এটা কি বোকামি নয়? আর আমি যদি সত্যি বুদ্ধিমতী হতাম তাহলে অন্তত অপেক্ষায় জীবন ক্ষয় করতাম না। এই আপনি আমার এত অবহেলা করেন, তারপরও আমি আপনার পিছু নিই। কেন জানে? কারণ আমি বড্ড বোকা। প্রতিদিন সকালে সূর্য উদয় মতো আমার হৃদয়ে আশা জাগে আপনাকে পাওয়ার আশা। তবে এইখানে একটা প্লাস পয়েন্ট কি জানেন? বেলার শেষে সূর্যটা ফুরিয়ে গেলেও আমার আশাটা ফুরল না। নিলয় এবার নিরস চোখে তাকালো সামনে দাঁড়ানো নারীর পানে। এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজতে ব্যস্ত সে। সেই সাথে দাঁতে দাঁত চেপে কান্নাগুলো আটকানোর চেষ্টা করছে। তবুও ঝিলের পানির ন্যায় টলমল করা আঁখি থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। ব্যস্ত হাতে সেগুলো মুছে আনায় প্রেমা। এবার গলা শক্ত করে বলে, চলুন তাড়াতাড়ি, সন্ধ্যা নামছে। নিলয় প্রেমার থেকে নজর সরিয়ে আশেপাশে তাকায়। সময়টা এখন পড়ন্ত বিকেল। দূর থেকে মেঘের গা ঘেঁষে ঢলে পড়েছে সূর্য। আশেপাশে গাছপালা থাকায় এখানটায় যেন তাড়াতাড়ি সন্ধে নেমেছে। নিলয়ের বাইকটা কিছুটা সামনে দাঁড় করায়। তাই তো দুজনের হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে নিলয় আনমনেই বলে ওঠে, তোমার সঙ্গে হাঁটতে চাই শত জনম্বর। আমাদের সঙ্গ দিবে পরন্ত বিকেলে হোল্ডেতে রোদ্দুর। খুবই স্বল্প আওয়াজে বলায় প্রেমা শুনতে পায় না সে কথা। এরপর আর কোনো কথা হয় না। দুজনেই পাশাপাশি হাঁটে শুধু। বাসার সামনে এসে প্লাবন বাইক থামায়। রাত্রিকে নামতে বললে রাত্রি নেমে যায়। কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে বলে, বাসায় কিছু বলবেন না প্লিজ। মামা জানতে পারলে মামির উপর ভীষণ রাগ করবে, আর ছোট মামি প্রেমাপুকে বকা দেবে। এতই যখন চিন্তা তাহলে গিয়েছিলি কেন? তোর বড় মামারও তো জানা উচিত তার আদরে ভাগ্নি সারাদিন কি কি করে বেড়ায়। রাত্রির ভয়টা খানিক গাঢ় হলো। অনুনয়ের সুরে বলল, না না প্লাবন ভাই, এমনটা করবেন না। প্লাবন কপালে ভাঁজ ফেলে জানতে চাইল। আমি আবার তোর নানা হলাম কবে? রাত্রির এবার রাগ হলো।
লোকটা কথা পেঁচায় দারুণ। প্রতিবার কি যেন করে সব দোষ রাত্রির উপরই চাপায়। তবে আজ রাগটা প্রকাশ করলো না রাত্রি। গলা জোর বাড়িয়ে বলল, এই না না, সেই না না নয়। প্লাবন রাত্রিকে জব্দ করতে আবারও বলে। কোন না না, কোন না না না? রাত্রি বুঝলো প্লাবনকে জব্দ করতেই এমন করেছে। ও চোখ গরম করে তাকালো প্লাবনের দিকে, তারপর খানিক রাগ দেখিয়ে বলল, থাকুন আপনি এখানে, আমি গেলাম বাড়িতে। কথাটা বলে চলতে শুরু করে। এই দাঁড়া, প্রেমা আসুক, তারপর একসাথে যাস। রাত্রি পেছন ফিরে তাকালো, সরু চোখে দেখলো বাইকে বসে থাকা প্লাবনকে। যে দুকদম এগিয়েছিল তা আবার পেছালো, একদম প্লাবনের সামনে এসে দাঁড়ায়। কিছু কথা রাত্রির মনে উসখুস করতে থাকে। ও জিজ্ঞেস করবে তার আগে নিলয় আর প্রেমা এসে যায়। প্রেমা বাইক থেকে নেমে রাত্রির কাছে যায়, প্লাবনকে বলে, তুমি ভেতরে যাবে না ভাইয়া? না, আমাদের কিছু কাজ আছে, তোরা বাসায় যা। প্লাবন আর নিলয় চলে যায়, আর ফেলে যায় দুই প্রেমিকা নারীর আশায় চেয়ে থাকা দৃষ্টি। শত মুহূর্তের প্রতীক্ষা। অনেক সময় তীব্র বিরক্তিকর মানুষটাকে মানুষ ভালোবেসে ফেলে। এক সময় তাকে দেখে মেজাজও চটে যেত, পরবর্তীতে তাকে দেখে মানসিক শান্তি পায়। এই যেমন শ্রেয়া এককালে প্রীতম নামের মানুষটাকে সে দু চোখে সহ্য করতে পারতো না। প্রীতমকে দেখতেই মুখ বাঁকাতো। সেই শ্রেয়াই আজকাল প্রীতমকে চোখে হারায়। প্রায় 2 বছরের প্রেম তাদের। বর্তমানে প্রীতমের উপর প্রচন্ড রেগে আছে শ্রেয়া। ফোন কলে কথা হচ্ছে তাদের। আমি সত্যিই ওই মেয়েটাকে চিনি না, বিশ্বাস করো জান। চিনো না যদি, তাহলে ওই মেয়ে এত রাতে কল দেয় কেন? আমি কি করে জানবো বলো? এর আগে তো তার নাম পর্যন্ত শুনিনি। নাম না জেনেই ঘন্টার পর ঘন্টা কথা বলছো? কোথায় ঘন্টার পর ঘন্টা কথা বললাম? শুধু 15 মিনিট তো। ও, তার মানে আমি তোমাকে ডিস্টার্ব করে ফেললাম। ঠিক আছে, কন্টিনিউ করো, আমি আর ডিস্টার্ব করবো না। আর হ্যাঁ, খবরটা যদি আমাকে মেসেজ বা কল দিয়েছো, এতক্ষণ যার সাথে কথা বললে তার সাথেই বলো। কথাগুলো বলেই খট করে কল কেটে দেয় শ্রেয়া। এদিকে প্রীতম ফোন কানে লাগিয়ে সমানে জান শোনা পাখি ডেকেই যাচ্ছে। কোনো সাড়া না পেয়ে ফোনটা কান থেকে নামিয়ে সামনে আনে, দেখে কল কেটে গেছে। প্রীতম আবার কল করে সাতচনি নামে সেভ করা নাম্বারটায়, তবে নাম্বার বন্ধ দেখায়। প্রীতম বুঝে যায় শ্রেয়া ওর নাম্বার ব্লক করে দিয়েছে। তড়িঘড়ি করে ফেসবুকে যায় প্রীতম, তবে শ্রেয়া সেখানেও ওকে ব্লক করেছে। হতাশার শ্বাস ফেলেও কাপড় থেকে একটা শার্ট নিয়ে গায়ে জড়িয়ে নেয়, তারপর ফোনটা পকেটে পুরে হাঁটা ধরে। বাড়ি পাশাপাশি হওয়াতে প্রীতমের বেশ সুবিধা হয়েছে। অল্প বিস্তর হেঁটেই শ্রেয়াদের বাড়িতে পৌঁছায়। শ্রেয়াদের বাড়িটা দোতলা, তবে প্রীতমদের বাড়ির মতো অত বড় নয়। প্রীতম সহজেই শ্রেয়াদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে। শ্রেয়ার রুম বরাবরই একটা পাইপ নিচে নেমেছে। প্রীতম সেই পাইপ দিয়ে উপরে উঠে। জানলা হালকা ফাঁক করে রাখা ছিল বিদায় রুমে ঢুকতে তেমন অসুবিধা হয় না প্রীতমের। হালকা অন্ধকার রুমটা, বালিশে মুখ গুজে কাঁদছে শ্রেয়া। বদ্ধ ঘরে ঘুরপাক খাচ্ছে সে, কান্নার শব্দ। প্রীতমের বুকটা মোচড় দিয়ে ওঠে, তার কারণে তার প্রেয়সীর চোখে পানি। আজ কয়েকদিন থেকে একটা মেয়ে অনবরত প্রীতমকে মেসেজ দিয়ে যাচ্ছে। শুরুর দিকে ইগনোর করলেও আজ কয়েকবার কল দেয়াতে প্রীতম কল রিসিভ করে। তখনই শ্রেয়াও কল দেয়। কল ওয়েটিং পেয়ে খেপে যায় শ্রেয়া। রাগ টাগ দেখিয়ে তখনই সব জায়গা থেকে প্রীতমকে ব্লক করে দেয়। এখন রুমে বসে কান্না জুড়ে দিয়েছে। রুমে ঢুকে শ্রেয়াকে ডাক দেয় প্রীতম। প্রেয়সী। আওয়াজ পেয়ে চট করে মাথা তুলে তাকায় শ্রেয়া। কান্না করার ফলে চোখে পরিষ্কার দেখতে পায় না। এত রাতে অপরিচিত একটা ছেলেকে সামনে দেখে জোরে চিৎকার করে, বাবা, মা, কোথায় তোমরা? চোর এসেছে আমার রুমে, চোর চোর। শ্রেয়া। প্রীতম ছুটে যায় শ্রেয়ার কাছে, হাত দিয়ে মুখ চেপে ধরে বলে, শাকচুন্নি, এটা আমি। এভাবে চেঁচাচ্ছ কেন? শ্রেয়া চোখ বড় বড় করে তাকায়, বিস্মিত হয়ে বলে, তুমি এত রাতে এখানে? প্রীতম ফিসফিসিয়ে বলে, আরে আসতে বলো। ততক্ষণে শ্রেয়ার বাবা মা চলে এসেছে। তারা রুমের বাইরে দরজা ধাক্কা দিচ্ছে। শ্রেয়ার বাবার গলা শোনা যায়। তিনি মেয়েকে ডাক দিয়ে বলে, শ্রেয়ামা, শ্রেয়ামা, কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? দরজাটা খোলা তো বাবা। শ্রেয়া এবার ফ্যাসাদে পড়ে যায়। প্রশ্নবিদ্ধ চোখে প্রীতমের দিকে তাকায়, জানতে চায় সে এখন কি করবে। প্রীতম শ্রেয়াকে শান্ত হতে বলে। আশেপাশে তাকিয়ে লুকানোর মতো জায়গা খুঁজতে থাকে, পেয়েও যায়। শ্রেয়াকে বলে, তুমি গিয়ে দরজা খুলে দাও, আমি ওয়াশরুমে লুকাচ্ছি। শ্রেয়া মাথা নাড়িয়ে দরজা খুলতে যায়। শ্রেয়া দরজা খুলতে ওর বাবা মা হড়বড়িয়ে রুমে ঢুকে। শ্রেয়ার বাবা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, তুমি এভাবে চেঁচাচ্ছিলে কেন? কি হয়েছে মা? হ্যাঁ? শ্রেয়া নিজেকে শান্ত রাখতে চায়, তবুও প্রচন্ড ভয়ে আজ সে। রুমে এসে থাকা অবস্থায় ও শ্রেয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম।
এদিকে শ্রেয়ার মা গোয়েন্দা দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে, আর চোখে মায়ের দিকে তাকায় শ্রেয়া। মায়ের এমন দৃষ্টিতে ভয়টা কেমন চেপে ধরেছে। লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে সামলায় শ্রেয়া। বাবার দিকে তাকিয়ে বলে, আসলে একটা খারাপ স্বপ্ন দেখেছি বাবা। স্বপ্ন দেখেছো? তাহলে চোর চোর বলে চেঁচাচ্ছিলে কেন? মায়ের প্রশ্নে আবারও ঘাবড়ে যায় শ্রেয়া। হাঁসফাঁস করতে থাকে ওর ভেতর। যা অবস্থা তার। ফাঁকা ঢোক গিলে নখ চিমটাচ্ছে মেয়েটা। বাবাকে আশ্বস্ত করতে আবারও বলে, স্বপ্নে দেখছিলাম আমাদের বাড়িতে চোর এসেছে, আমাদের বেঁধে রেখে বাড়ির সব কিছু নিয়ে যাচ্ছে, তাই ভয়ে চিৎকার করেছি। শ্রেয়ার মা যে মেয়ের কথা বিশ্বাস করতে পারছে না তা ওনার চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছে। কেমন সন্দেহের দৃষ্টিতে মেয়েকে দেখছে। মেয়ের থেকে নজর সরিয়ে পুরো রুমে চোখ বুলালো। সবকিছু স্বাভাবিক দেখে গম্ভীর কণ্ঠে বলেন, আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। নাকি আমি থাকবো তোমার সঙ্গে? না না, তোমার থাকা লাগবে না, আমি একাই থাকতে পারবো। শ্রেয়ার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যান। ওনার পাশাপাশি শ্রেয়ার মাও বেরিয়ে যায়। ওনারা বের হতেই শ্রেয়া দরজা লাগিয়ে দেয়। রুম থেকে শব্দ না পেয়ে প্রীতম বাইরে আসে। শ্রেয়া প্রীতমকে দেখে ওর বাহুতে কিল বসিয়ে দেয়। রাগী কণ্ঠে বলে, পাগল তুমি, এত রাতে এসেছো কেন? এখনই তো ধরা পড়ে যেতাম। প্রীতম ঠোঁট ছড়িয়ে হাসলো, খানিক ভনিতা করে বলল, তোমার জন্য পাগল, তোমাকে এক নজর দেখার জন্য পাগল, তোমার সুমধুর কণ্ঠ শোনার জন্য পাগল। শ্রেয়া মুখ ভেঙচায়। সামনে থাকা চুলগুলো পেছনে দিয়ে ভাব নিয়ে বলে, আমি কিন্তু তাতে বলছি না, তুমি আমাকে ধোয়া দিয়েছো। ধোকা কখন দিলাম? তুমি তো আমার কথা না শুনেই কল কেটে দিলে, আবার ব্লকও করেছো। তুমি অন্য মেয়ের সাথে কেন কথা বলবে? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, এই যে কানে ধরলাম, আর কখনো কোনো মেয়ের কল বা মেসেজের রিপ্লাই দিব না। কথাগুলো বলেই দু হাতে কান ধরে প্রীতম। শ্রেয়া ফিক করে হেসে দেয়। প্রীতমের একটা হাত দোলাতে দোলাতে বলে, প্রীতম চলো না বিয়ে করি। শ্রেয়ার কথা শুনে বিস্ময় প্রীতমের কাছে চলে আসে। খুব অল্প আওয়াজে হালকা কেশেও নেয়। এক হাত শ্রেয়ার কপালে ঠেকিয়ে জিজ্ঞেস করে, এই তোমার শরীর ঠিক আছে তো? জ্বর টর আসে নাই তো আবার? শ্রেয়া এক ঝটকায় প্রীতমের হাত সরিয়ে নেয়। চোখ গরম করে বলে, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। পরপর আবারও শীতল কণ্ঠে বলে, আমার খুব ভয় করে, যদি তুমি হারিয়ে যাও, যদি বাসায় আমাদের সম্পর্ক মেনে না নেয়, যদি তুমি আমার না হও, তোমাকে ছাড়া আমি মরে যাব, সত্যি বলছি। টলমল করছে শ্রেয়ার আখি যুগল। প্রীতম দু হাতে জড়িয়ে নেয় শ্রেয়াকে। মাথায় চুমু এঁকে বলে, এমন কথা বলতে হয় না প্রেয়সী, এখন বাসায় বিয়ের কথা বললে একটা মারও মাটিতে পড়বে না। বাসার সব ঝাড়ু আমার পিঠে ভাঙবে বাবা। তার চেয়ে আর কয়েকটা দিন যাক, পিহুর বিয়েটা হয়ে গেলেই আমরা বিয়ে করব, কেমন? রক্তিম সূর্যটা লাল আভা ফুটিয়ে আকাশের বুক চিরে ধরণীতে প্রবেশ করে। সেই সাথে শুরু হয় মানুষের কর্মব্যস্ত জীবন। এই ব্যস্ততার শেষ কোথায় তা কারোই জানা নেই। প্রত্যেক মানুষই যেন নিজ কর্মে মহাব্যস্ত। রাত্রি ও সকাল থেকে ব্যস্ত সময় পার করছে। কারণ গতকালই ওই ঘটনার পর প্লাবন কঠিনভাবে বলে গেছে ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হওয়ার আগে যেন উপন্যাসের বইয়ে হাত না দেয়। সেই হুকুম পালন করতেই টেবিলের একাডেমিক বইয়ের স্থান পাওয়া কিছু উপন্যাসের বইকে বুক সেলফে রাখছে। দরজায় কড়া নাড়া শব্দে হাতের কাজ থামায় রাত্রি। পেছন ফিরে দেখে প্লাবন আসছে। সকাল সকাল কি মারাত্মক সুন্দর লাগছে দেখতে। রাত্রি খেয়ে হারিয়ে যায়। অজানা এক স্রোতে ভেসে চলে হৃদয়ের ঢেউ। চক্ষু জুড়িয়ে দেখতে থাকে অপর পাশ থেকে হেঁটে আসা মানুষটাকে। তবে রাত্রির এই সুখ মানুষটার বোধহয় সহ্য হলো না। তাই তো রাত্রির মিষ্টি চাহনির বিনিময়ে গম্ভীর স্বরে আওড়ালেন, উপন্যাস প্রকাশনা। এনে, এখানে কিছু নোটস আছে, এগুলো আপাতত পড়। আমি কালকে বলে ভালো করে নোটস বানিয়ে এনে দেবো। বই পড়ার পাশাপাশি ওগুলো পড়বি, তাহলে আর রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। আর না তান্ত্রিকদের থেকে তাবিজ নিতে হবে। কথাগুলো বলে আর দাঁড়ালো না প্লাবন। হাতে থাকা কাগজগুলো টেবিলের উপর রাখলো। একবার পূর্ণ দৃষ্টিতে দেখে নিল রাত্রিকে, তারপর বড় বড় কদম ফেলে চলে গেল। তবে সে কি বুঝলো তার এতটুকু আগমন যে কারো হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে? সকালবেলা তার শরীরের মিষ্টি সুবাস যে কারো বক্ষস্থলে আলোড়ন করছে? না, সে বুঝলো না তো। সে দেখলোও না এক সপ্তদশী রমণীর প্রেমিক দৃষ্টি। রাত্রি গত দিনের কাহিনী শুনে চরম মজা নিচ্ছে ওর বান্ধবীরা। তনয়া তো হাসতে হাসতে শেষ, তার পেট ফেটে যাবে এমন অবস্থা। তনয়া মেয়েটাই এমন, প্রচুর হাসে। মাঝে মধ্যে তো কোনো কারণ ছাড়াই হাসে। ওর মধ্যে হাসার জন্য কারণ লাগে না। কারণ দেখিয়ে মানুষ যেটা হাসে সেটা লোক দেখানো হাসি, ওতে প্রাণ থাকে কম।
আর তনয়া মেয়েটা প্রচুর প্রাণবন্ত। শ্রেয়া তো অবাক চোখে তাকিয়ে আছে রাত্রির পানে। ব্রুজোরা একত্রে এনে শ্রেয়া প্রশ্ন করে, তোর কি মাথায় সমস্যা? একজন শিক্ষিত মেয়ে হয়ে এমন মূর্খের মতো কাজ কেমনে করলি তুই? এসব তাবিজ তান্ত্রিক এগুলোতে যারা লেখাপড়া জানে না তারা বিশ্বাস করে। তুই কেমন করে ভাবলি যে কেউ তাবিজ দিবে আর প্লাবন ভাই তোকে ভালোবাসবে? শ্রেয়ার কণ্ঠস্বর বেশ গমগমে, বোঝাই যাচ্ছে রাত্রির উপর রেগে আছে বেশ। পরিচিত তনয়া আর রিয়ার সাথে পরে পরিচয় হলেও শ্রেয়ার সঙ্গে পরিচয়টা বহুদিনের। যখন এখানে থাকতে শুরু করেনি তার আগে থেকে। ছোটবেলায় যখন নানু বাড়িতে আসতো তখন শ্রেয়ার সাথে খেলতো। সেই বাল্যকালের বান্ধবী শ্রেয়া, তাই তো বাকিদের তুলনায় তার কেয়ারটা একটু বেশি। তুই তো জানিস প্লাবন ভাইকে পাওয়ার প্রশ্নে আমি কেমন বোধ শক্তি হারিয়ে ফেলি, তখন কিছুই ভাবতে চাই না আমি। ওরা বলল ওই লোকের কাছে সব সমস্যার সমাধান আছে, কত প্রেমিক প্রেমিকার মিলন করিয়েছেন উনি। তাই ভাবলাম ওনার কাছ থেকে তাবিজ এনে আমিও আমার ভালোবাসাকে পেয়ে যাব। রাত্রির কথাতে তেতে উঠে শ্রেয়া, গলার জোর বাড়িয়ে বলে, তোকে কেউ কিছু বললো আর তুই বিশ্বাস করে নিলি? আর যদি কেউ এসে বলে কালো বকের গু খেলে তুই যাকে যাস তাকে পাবি, তাহলে তাই খাবি? রাত্রিকে একটু চিন্তিত দেখালো, মনে হচ্ছে কোনো গভীর ভাবনায় সে। পাশে থাকা রিয়া বলে ওঠে, দোস্ত, বক তো সাদা হয়, গু খাওয়ার জন্য কালো বক কই পাবে ও? রাত্রি শ্রেয়ার দিকে তাকায়, অতঃপর আগ্রহ ভরে শুধায়, সত্যি কালো বকের গু খেলে ভালোবাসা পাওয়া যায়? ভালোবাসার গল্প সংগ্রহ। শ্রেয়া এবারে প্রচন্ড বিরক্ত হয়, লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করছে। হাত দুটো একখানে করে রাত্রির সামনে মাথা নুয়ে নেয়। মাফ কর বেহনা, তোর ভালোবাসা দেখে আমার তোকে নোবেল দিতে ইচ্ছে করছে। এখন যদি নোবেল জেলে না থাকতো তবে আমি তোকে নোবেল রে এনে দিতাম। কিন্তু দোস্ত, ও তো প্লাবন ভাইকে চায়, নোবেল রে দিয়ে ওরে কি করবি? বলে শ্রেয়া এবার মাথা চাপড়াতেই ইচ্ছে করছে। এদের সাথে কথা বলে মানুষ এক একটা হাফ মেন্টাল ওর বয়ফ্রেন্ড হয়েছে। বিকেলবেলা শিকদার বাড়ির সবাই সাজগোজে ব্যস্ত। আজ নীলিমার ছেলের আকিকার অনুষ্ঠান, সবাই সেই অনুষ্ঠানে যাবে। নীলিমা হলো নিলয়ের বোন। নিলয়ের বাবা মারা যাওয়া তখনও হাই স্কুলে পড়ে। তখন এ বাড়ির মানুষগুলোকে মানসিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে সাপোর্ট করেছে। ইনায়েত শিকদার নিজে নীলিমার জন্য পাত্র দেখেছেন, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন। নিলয়ের উপর এই বাড়ির মানুষদের অনেক অবদান, তারা পাশে ছিল বলেই তো হয়তো আজ সে এই পর্যায়ে পৌঁছেছে। রাত্রে ব্যস্ত পায়ে পিহু রুমে ঢুকে। পিহু তখন ফোনে হবু স্বামীর সঙ্গে প্রেমালাপ করতে ব্যস্ত। মেয়েটা জীবনে এই প্রথম কোনো ছেলের সাথে এভাবে প্রেম করছে। এর আগে তো কোনো ছেলের সঙ্গে হাই হ্যালো অবধি ছিল না। রুমে ঢুকে রাত্রি পিহুকে তাড়া দেয়। রাত্রি আজকে একটা সুন্দর সিম্পল গাউন পরেছে, কাজল দিতে গিয়েও দেয়নি। মুখে ফেস পাউডার আর ঠোঁটে একটু মেরিল দিচ্ছে, তাতেই বেশ সুন্দর লাগছে ওকে। রাত্রির তারা দেখে ফোন কাটে পিহু। বসা থেকে এগিয়ে আসে রাত্রির দিকে, মাথা থেকে পা অব্দি পরক করে বলে, কি ব্যাপার পনু, তুই এমন সেজেছিস কেন? চোখে কাজল নাই, লিপস্টিকও তো দিসনি। এদিকে আয়, আমি সাজিয়ে দিচ্ছি। পিহু রাত্রির হাত ধরে ড্রেসিং টেবিলের দিকে নিয়ে যেতে চাইলে রাত্রি বাধা দেয়, দ্রুততার সঙ্গে বলে ওঠে, না না আপু, আমি এমনটাই ঠিক আছি, তুমি বরং তাড়াতাড়ি চলো, বড় মামা ডাকছে তো। ঠিক আছে চল। পিহু আগ থেকে রেডি ছিল, তাই রাত্রির সঙ্গে নিচে নামে। রাত্রির নিচে নেমে দেখে সবাই এসে গেছে। রাত্রিকে দেখে ওর মামি ফাহমিদা বলেন, কিরে মা, তুই এইরকম পান সে করে সেজেছিস কেন? একটু মিষ্টি করে সাজতে পারিসনি? মামির কথা শুনে রাত্রি মনে মনে ভাবে, হ্যাঁ, আমি কাজল লিপস্টিক এগুলো দেই আর তোমার ছেলের ঝাড়ি খাই, তাই না? বাসায় একটু সেজেছিলাম, তার জন্য কত কথা বলেছে আমায়। সেজে গুজে বাইরে গেলে না জানি আমার কি অবস্থা করে। আমি ওকে সাজিয়ে দিতে চাইলাম বড় মা, কিন্তু ও নাকি এভাবেই যাবে। আসলে না, আমার আজ সাজতে ভালো লাগছে না, আমি এভাবেই যাই। ফাহমিদার কথা বাড়ায় না। আগে হলে জোর করে সাজিয়ে দিতেন, তবে এখন ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের ইচ্ছা অনিচ্ছা আছে। এনায়েত শিকদার সকলকে তাড়া দিলেন। সবাই আসলেও প্রেমা নিচে নামলো কিছুক্ষণ পর। মেয়েটা কি সুন্দর করে সেজেছে। প্রেমাকে সচরাচর খুব একটা সাজতে দেখা যায় না, তবে নিলয়ের উপস্থিতি থাকলে সেক্ষেত্রে ভিন্ন। একটা গাড়িতে ইনায়েত শিকদার, ফাহমিদা, একরাম শিকদার, হাসি এবং জেরিনা উঠেছে। ইয়াজিদ শিকদার বাসায় নেই, ব্যবসায়িক কাজে বাইরে গেছেন, তাই তিনিও এই অনুষ্ঠানে অনুপস্থিত। অন্য একটা গাড়িতে প্রীতম, প্রান্ত, প্রেমা, পিহু আর রাত্রি। প্লাবন নিলয়ের সঙ্গে আগেই সেখানে গেছে। প্রীতম ড্রাইভিং সিটে, ওর পাশে প্রান্ত বসা। ওরা তিন বোন পেছনের সিটে বসেছে, গল্পগুজব করতে করতে যাচ্ছে। ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তায় জ্যাম হওয়ায় গাড়ি থামায় প্রীতম।
তখনই এক হালকা শব্দ হয়ে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সমগ্র গাড়ি জুড়ে। প্রচন্ড দুর্গন্ধ নাকে লাগাতেই সবাই নাক মুখ চেপে ধরে। ওড়নাটা মুখে চেপে ধরে পিহু বলে, এই কে রে, বদ্ধ গাড়িতে বায়ু দূষণ করে গন্ধ ছাড়লি? রাত্রি বলে, বাক, কি বিশ্রী গন্ধ। প্রীতম জানলার কাজগুলো নামাতে নামাতে প্রান্তকে বলে, তুই এই কাজ করছিস তাই না? অনেকক্ষণ থেকে দেখছি মোচড়ামুচড়ি করছিস। প্রান্ত নিজের সাফাই গিয়ে বলে, আমি মোটেও এমন কাজ করিনি, আর আমি দুপুরেই বাথরুম করেছি, তাই আমার পাদে এমন দুর্গন্ধ হতেই পারে না। এটা হয়তো প্রেমা আপু করেছে। প্রেমা চোখ গরম করে প্রান্তর দিকে তাকায়, খেকিয়ে উঠে বলে, গন্ধ সামনে থেকে আসছে, তার মানে তোমাদের মধ্যে থেকে কেউ এই কাজটা করেছে। তাদের বাকবিতণ্ডতায় মুখ খুলে রাত্রি সবাইকে থামিয়ে বলে, কি প্রমাণ করতে পারবো এই জঘন্য কাজটা কে করেছে? সবাই আগ্রহ নিয়ে রাত্রির দিকে তাকায়। রাত্রি সবার দিকে এক এক করে আঙ্গুল তাক করে বলতে থাকে, একখান কুলা, দুইখান কুলা, যে পাত দিছে তার। প্রীতমের কাছে গিয়ে রাত্রির আঙ্গুল থামে। রাত্রির কথা শেষ হতেই প্রীতমের কাছ থেকে আবারও শব্দ আসে, সেই সঙ্গে প্রচন্ড দুর্গন্ধ। সবাই অবাক হয়ে রাত্রির পানে চায়। রাত্রি বেশ ভাব নিয়ে সামনে থাকা চুলগুলো পেছনে দেয়। এবারে আওয়াজ জোরে হয়, বেচারা প্রীতম ধরা খেয়ে যায়। প্রীতম নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু বলতেই যাবে, তার আগে প্রান্ত চিল্লিয়ে বলে, খবরদার ভাইয়া, নিজের দোষ আমার ঘাড়ে চাপাবে না কিন্তু। তো তোমার নামে শিশু নির্যাতনের মামলা দিয়ে দিব। প্রীতম কাচুমাচু করতে থাকে। ছোট ভাই বোনের কাছে তার যেটুকু ইজ্জতের ফালুদা হয়ে গেছে, বাসা এমনিতেই তার সম্মান কম, তাও যেটুকু ছিল এই মরার আজ সেটাও খেলো। ভুল সময়ে ভুল শব্দের জন্য তাকে কি অপদস্থটা এনে হতে হচ্ছে। প্রীতম বোকা হেসে বলে, দেখো, পাত কি আটকানো যায়? এটা তো প্রাকৃতিক একটা কাজ। এমনটা তো না যে শুধু আমিই পাত দেই। যত সেলিব্রিটি প্রধানমন্ত্রী আছে সবাই তো পাত দেয়। প্রেমা প্রীতমকে থামিয়ে বলে, হ্যাঁ, তারাও পাত দেয়, তবে তোমার মতো এত জঘন্য গন্ধ ছড়ায় পাতে দেয় না। প্রীতম হতাশ হয়, আফসোসের সুরে বলে, কি একটা দেশে থাকি, শান্তিতে একটু পাত দিতেও পারি না। সাধারণ করা একতলা বাড়িটির সামনে এসে ওদের গাড়ি থামে। একে একে সবাই নেমে বাড়ির ভেতরে প্রবেশ করে। ইনায়েত শিকদারকে দেখে রাকিবের বাবা এগিয়ে আসে, কুশলাদি বিনিময় করে ওনাদের সোফায় বসতে দেয়। রাকিবের বাড়ির বড় ছেলে, তার একমাত্র ছেলে রাকিকা বেশ ধুমধাম করেই করা হচ্ছে। বাড়ি ভর্তি মানুষজন। বাড়ির পাশেই বাগানের দিকে খাবারের আয়োজন করা হয়েছে। ইনায়েত শিকদার মহিলাদের বসতে বলে ভাইকে নিয়ে সেদিকেই গেল। ফাহমিদা দুর্জা সহ আরো কিছু মহিলাদের সাথে নিয়ে গল্পের আসর জমিয়েছে। প্রান্ত প্রীতমের সাথে বাইরে গেল। পিহু বসে ফোনে চ্যাটিং করছে তার হবু বরের সাথে। প্রেমার ভার্সিটি থেকে জরুরি কল আসায় সে এক পাশে গিয়ে কথা বলছে। এদিকে রাত্রি এখানে আসার পর থেকে তার কাঙ্ক্ষিত মানুষের সন্ধান চালাচ্ছে। সারা ঘর জুড়ে তাকে খুঁজে না পেয়ে কিছুটা হতাশ হয় রাত্রি। সেই সকালবেলা লোকটার সাথে দেখা হয়েছে তার। রাত্রি সোফা থেকে উঠে বাইরে যেতে নিলেই ফাহমিদা বলেন, কোথায় যাচ্ছিস? রাত্রি বলে, ছোট্ট বাবুটার সাথে দেখা করে আসি। বলেই বাইরের দিকে হাঁটা ধরে। বাইরে বেরোতে নীলিমার সাথে দেখা হয় ওর। নীলিমার কোলে ওর ছেলে। রাত্রিকে দেখে নীলিমা হাসি মুখে বলে, কেমন আছিস তুই? রাত্রি জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি। আসতে এত দেরি হলো যে? আমি প্লাবন ভাইকে তোকে আর প্রেমাকে নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ভাইয়া বলল তোরা নাকি আসতে চাসনি। নীলিমার কথা শুনে বিস্ময় রাত্রির চোখ বড় বড় হয়ে যায়। কি ভয়ঙ্কর মিথ্যে কথা বলে লোকটা। ওরা তো জানেই না ওদের তাড়াতাড়ি আসতে বলেছে, অথচ নীলিমা আপুকে কি মিথ্যেটাই না বললো। রাত্রি তড়িঘড়ি জবাব দিল, সব মিথ্যা আপু, আমাদেরকে বলেই নি যে তুমি আগে আসতে বলেছো। তুমি না বলে তো আমি জানতামই না। নীলিমা বুঝলো প্লাবনের কারসাজি এটা। হালকা হেসে বলল, ভাইয়াকে আরেকবার পাই শুধু। রাত্রি নীলিমার কোলে থাকা বাবুটাকে ছোট ছোট আঙ্গুল ধরে দেখছিল। গাল দুটোতে আলতো করে হাত বুলিয়ে দেয় সে। বাবুটার দিকে তাকিয়ে বলে, বাবুর কি নাম রেখেছো আপু? রাইফান আহমেদ নীর। বাহ, অনেক সুন্দর নাম তো। নীলিমা আলতো করে হাসে। নীলিমাকে কেউ ডাকলে সে সেখান থেকে চলে যায়। রাত্রি আবারও কাঙ্ক্ষিত মানুষের খোঁজে লেগে পড়ে। বাগানের দিকে এসে দাঁড়িয়ে যায় রাত্রি। সামনে প্যান্ডেল করা ওখানে লোকজনদের খাবার খাওয়ানো হচ্ছে। প্লাবন সেখানে ব্যস্ত হাতে সব দেখানো শোনা করছে। মাঝে মধ্যে নিলয়কে দেখা যাচ্ছে মাংসের বল হাতে নিয়ে ছোটাছুটি করছে। রাত্রি সেখানটায় দাঁড়ায়, অপেক্ষা করতে থাকে প্লাবনের এদিকে আসার।
রাত্রি থেকে কিছুটা দূরেই দুটো ছেলে ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ছেলে দুটো রাকিবের ছোট ভাই রনির বন্ধু। তার মধ্যে একটা ছেলে আঙ্গুল উঠিয়ে রাত্রির দিকে ইশারা করে বলেই ছেলে দুটো বিশ্রী হাসি দেয়। ওদের থেকে 1.5 হাত দূরে থাকা প্লাবন সবটাই শুনতে পায়। ওদের কথা শুনে রাগে প্লাবনের হাত পা কাঁপতে থাকে, চোখ দিয়ে অগ্নি বর্ষণ হচ্ছে। বহু কষ্টে নিজেকে সামলে নেয় প্লাবন। নিজের আর ছেলে দুটোর মধ্যকার দূরত্ব গুছিয়ে দুহাতে দুজনের কাঁধ ধরে নিজের কাছে টেনে নেয়। প্লাবন মেকি হেসে বলে, ওর সাথে প্রেম করবি? নাম্বার লাগবে? আয় আমার সাথে, আমি তোদের ওর নাম্বার দিচ্ছি। একটা ছেলে চট করে রাজি হয়ে যায়। তবে দ্বিতীয় ছেলেটা সন্দেহের দৃষ্টিতে প্লাবনের দিকে তাকায়, ভ্রু কুচকে বলে, তুই করে বলাতে প্লাবনের রাগের সাথে বিরক্তির মাত্রা বেড়ে গেল। শান্ত চোখে দেখে নিল চারপাশ, তারপর চাপা স্বরে বলল, ওই সাইডে চল, তোকে ওর ফুল ডিটেলস দিচ্ছি। এক প্রকার জোর করে ছেলে দুটোকে বাড়ির পেছনে নিয়ে এসেছে প্লাবন। প্রথম ছেলেটা পকেট থেকে ফোন বের করে বলে, ছেলেটা নিজের কথা শেষ করতে পারে না। এর আগেই প্লাবনের শক্ত হাতের চড়ে কান মাথা ভব করতে থাকে। হাতে ফোনটাও মাটিতে পড়ে যায়। পাশে দাঁড়ানো ছেলেটা আশ্চর্য হয়ে প্লাবনকে দেখছে। পরপরই রাগে গর্জে উঠে প্লাবনের দিকে এগিয়ে যায়। প্লাবন ওকেও এক ঘুষি মারে। ছেলেটা প্লাবনের মার খেয়ে মাটিতে পড়ে যায়। প্লাবন রাগে গিজগিজ করতে থাকে, দাঁতে দাঁত চেপে ছেলেটাকে মাটি থেকে ওঠায়। তারপর দু হাতে দুই ছেলের কলার চেপে ধরে হিসিয়ে বলে, শালা 11 বছর থেকে নিজের কাছে আগলায় রাখছি, এতদিন ভালোবাসার পরও আজ অবধি হাতটা ধরলাম না, আর তোরা কিনা মিনিটের মাথায় রুম ডেট ফিক্স করলি। কথাগুলো বলে আবারও আঘাত করে ছেলেটাকে। শক্তিমান পুরুষের দুটো মারে কুপকাত ছেলে দুটো ছুটে এসে প্লাবনের পা জড়িয়ে ধরে বলে। প্লাবন দাঁত কিরমিরিয়ে বলে, ক্ষমা আমার কাছে নয়, যাকে নিয়ে বাজে চিন্তা করলি তার কাছে যাবি। আর হ্যাঁ, আজ থেকে ও তোর খালা লাগে, আর আমি খালু যান। ছেলে দুটো মাথা নাড়িয়ে প্লাবনের কথায় সম্মতি জানায়। মুক্তি কিচ্ছু না বলে প্লাবন আবারও ঝাড়ি মেরে বলে, ও তোদের কি লাগে? ছেলে দুটো তড়িঘড়ি জবাব দেয়। খালার সাথে জান লাগানোর ফলে প্লাবন আবার ছাদ করে ওঠে। ছোট্ট করে একটা চর বসিয়ে আবার বলে, জান ফান বলছিস যে, বল খালাম্মা। ছেলে দ্রুততার সাথে মাথা নাড়িয়ে বলে। প্লাবন ফুস করে নিঃশ্বাস ফেলে, না, এরা ভালো হবে না। প্লাবন বাঁকা চোখে আবার ওদের দিকে তাকালেই ছেলেগুলো ছুটে সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ দুটো ছেলে রাত্রির সামনে দাঁড়িয়ে হড়বড়িয়ে কথাগুলো বলে। এমন হওয়াতে রাত্রি কিছুটা ঘাবড়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে কপাল কুঁচকে সামনের ছেলে দুটোর দিকে তাকায়। একটার গালে 5টা আঙ্গুলের ছাপ, গালটা টকটকে লাল বর্ণ ধারণ করেছে। অন্যটার আবার বাঁ দিকের ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে। এদেরও এই অবস্থা দেখে রাত্রি কপালে ভাঁজটা খানিক গাঢ় হয়। রাত্রি সাড়া না পেয়ে ছেলে দুটো আবার বলে ওঠে। বিরক্তিতে উচ্চারণ করে রাত্রি। একে তো প্লাবন ভাইকে হারিয়ে ফেলছে আর খুঁজে পাচ্ছে না, তার উপর উটকো ছেলে দুটো এসে জ্বালাচ্ছে। রাত্রি জানেই না এদের ভুল কোথায়, তাহলে মাফ করবে কই থেকে? তবুও এদের থেকে রেহাই পেতে বলে, ঠিক আছে, আপনাদের মাফ করলাম। ছেলে দুটো যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবে চলে যায়। রাত্রিকে কিছু জিজ্ঞেস করার সময় পর্যন্ত দেয় না। রাত্রি একটা জোরে দম ফেলে আবারও প্লাবনের খোঁজে নেমে পড়ে। এখানে কি করছিস তুই? পেছন থেকে কারো ধমক শুনে ভয়ে কেঁপে ওঠে রাত্রি। পেছনে ঘুরে দেখে প্লাবন দাঁড়িয়ে আছে। ফ্যাল করে চেয়ে দেখে সামনে দাঁড়ানো মানুষটাকে। রাত্রির চোখের পাতা অনড়, পলক অব্দি ফেলছে না মেয়েটা। রাত্রি সাড়া না পেয়ে প্লাবন আবারও বলে, একা এখানে দাঁড়িয়ে কি করছিলেন ম্যাডাম? প্লাবনের আওড়ানো ম্যাডাম শব্দটা রাত্রির বুকে তীরের মতো গিয়ে বাঁধে। ইস, এভাবে কেউ ডাকে বুঝি? রাত্রির হার্ট মিস হয়ে যেত না? এমনিতে মেয়েটা প্রেম নামক অসুখে ভুগছে, প্লাবন ভাই আরো সেটাকে বাড়ানোর পায়তারা করছে। প্লাবন ভ্রু নাচে আবারও জানতে চাইলে রাত্রির ঘোর কাটে। ফট করেই উত্তর দেয়, আপনাকে খুঁজতে এসেছিলাম প্লাবন ভাই। প্লাবন বাঁকা হাসি দিয়ে ফের জানতে চায়, এই অধমের কাছে আপনার কি কাজ? কি কারণে তাকে খোঁজা হচ্ছিল ম্যাডাম? রাত্রি আমতা আমতা করে জবাব দেয়, আসলে বড় মামি আপনাকে খুঁজতে পাঠিয়েছে। আচ্ছা, আর আপনি বুঝি খোঁজ করেননি? প্লাবন দু কদমে এগিয়ে যায় রাত্রির দিকে। রাত্রির এবারে গলা শুকিয়ে আসে। বারবার শুকনো ঢোক গিলছে মেয়েটা। ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মনের গোপনে অনুভূতিরা তীব্র আন্দোলন করছে। বুকে ভেতরে ঢন ঢন করে ঘন্টা বাজছে। তবে তার সব অনুভূতিদের উপেক্ষা করে প্লাবনের গমন পথে বাতাস ভেসে বেড়ায়। আয় আমার সাথে। মুহূর্তেই সবকিছু কেমন শান্ত হয়ে যায়। রাত্রির ভেতরে বয়ে চলা সব তোলপাড় নিমিষেই ঠান্ডা হয়ে যায়। রাত্রির সামনে দাঁড়ানো লোকটা যেন ভিন্ন ধাঁচের মানুষ, আস্ত এক রহস্য মানব, যার ভেতর খুঁজতে গেলে রাত্রি নিজেকেই হারিয়ে ফেলে।
একটু আগে এসে কত সুন্দর করে কথা বললো, পরক্ষণে আবার তার কাট কাট জবাব। প্লাবনের এহেন গিরগিটি মার্কা কথাবার্তা শুনে রাত্রি বিড়বিড় করে বলে, প্রতিবাজ লোক একটা। সময়টা তখন দুপুরের শেষ ভাগ। ভার্সিটির মাঠ পেরিয়ে গেটের দিকে হেঁটে যাচ্ছে প্রেমা। ওর নিত্যদিনের সঙ্গী হিসেবে আফিফাও আছে, সাথে আরো একটা ছেলে। আকাশ ওদের ব্যাচেরই স্টুডেন্ট, তবে প্রেমার সাথে খুব একটা ভাব নেই। আজ ভার্সিটির একটা প্রজেক্টের কাজে ওরা তিনজনের গ্রুপ ছিল, সেই সুবাদে একসাথে বাড়ি ফিরছে। ভার্সিটির গেট বেরোতেই আফিফার পা জোড়া থেমে যায়। ডান হাত বাড়িয়ে প্রেমাকেও আটকে দেয়। ওদের থামতে দেখে আকাশও দাঁড়িয়ে যায়। প্রেমা আফিফার উপর দৃষ্টি নিবদ্ধ করে বলে, কি হলো, থামলি কেন? আফিফা সামনে থাকা ফুচকার দোকান দেখিয়ে বলে, দোস্ত ফুচকা খাবো। আফিফার দৃষ্টি অনুসরণ করে প্রেমাও সেদিকে তাকায়। টক ঝাল ফুচকা দেখে প্রেমারও লোভ লাগে। আজ তাকে নিতে গাড়ি আসবে না, প্রেমা আসতে নিষেধ করেছে। ফুচকা খাওয়ার এমন মোক্ষম সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চায় না, তাই ঝটপট উত্তর করে, হ্যাঁ চল তাহলে। ওদের পিছু পিছু আকাশও যায় ফুচকার দোকানে। একজন দায়িত্ববান বন্ধুর মতো 3 প্লেট ফুচকা অর্ডার দেয়, আবারও দোকানদার থেকে সেগুলো নিয়ে সার্ভও করে। ফুচকা হাতে পেতে মুখ খেয়ে পুড়তে থাকে প্রেমা। মনের আনন্দে ফুচকা খেতে ব্যস্ত সে। এদিকে তাকে অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে আকাশ। আকাশের দৃষ্টি বুঝিয়ে দেয় ছেলেটা প্রেমার প্রতি দুর্বল। ফোনে কল আসায় আফিফা একটু সাইডে চলে যায়। প্রেমা আর আকাশ সামনাসামনি দাঁড়িয়ে। আকাশ হুট করে প্রশ্ন করে, তোমার ফুচকা অনেক পছন্দ তাই না? প্রেমা হাত মুছতে মুছতে বলে, অনেক। যদি এমন কাউকে পেয়ে যাও যে তোমার সমস্ত পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেবে, তাহলে কেমন হয়? আকাশের প্রশ্নের জবাবে প্রেমা আলতো হাসে। প্রেমার হাসি মুখখানায় তাকিয়ে আকাশও স্মিত হাসে। তাদের এই হাসি তাদের থেকে অল্প দূরত্বে থাকা মানুষটার বুকে আগুন ধরিয়ে দিয়েছে। দাবানলের ন্যায় পুড়ছে তার হৃদয়। তাতে দাঁত পিষে ওদের দিকেই তাকিয়ে আছে নিলয়। প্রেমার পাশে কোনো ছেলেকে সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার এই আগুনে ঘি ঢেলে দিয়ে আকাশ প্রেমার হাতে একটা গিফট বক্স ধরিয়ে দেয়। শুরুতে প্রেমা নিতে না চাইলেও আকাশের জোড়াজড়িতে সেটা ব্যাগে রেখে দেয়। প্রেমা ডান দিকের রাস্তার ধারে তাকালে দেখে নিলয় শকুনি দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে আছে। জল শক্ত করে নিজের বাবরি চুলে হাত বুলায় নিল। নিলয়ের হুতুম পেঁচার মতো মুখ দেখে প্রেমার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায়। নিলয়কে জ্বালানোর জন্য বেশি করে হেসে এসে আকাশের সাথে কথা বলে সে। তবে প্রেমার আশা ছিল তাকে কোনো ছেলের সঙ্গে দেখে নিলয় রেগে যাবে। রাত্রি উপন্যাসের নায়কদের মতো ওকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে, তারপর 2-4টা ধমক দিয়ে মনের কথা বলবে। সেই লক্ষ্যে আরো বেশি বেশি করে প্রেমা। তবে ওর সব আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে নিলয় সেখান থেকে চলে যায়। যাওয়ার এক শীতল দৃষ্টি ফেলে প্রেমার উপর। সন্ধ্যা 7টা নাগাদ। সারাদিনের ব্যস্ততা শেষে মাত্রই বাড়ি ফিরল প্লাবন। ওর সঙ্গে সাথী প্রীতমও আছে সাথে। দুজন ড্রয়িং রুমে প্রবেশ করতে থম মেরে যায়। রাত্রি, প্রেমা, প্রান্ত, পিহু সবাই সোফায় বসে আছে। মুখভঙ্গিমায় সবার আধার নেমেছে। রাত্রি দুগালে হাত দিয়ে বসে কি যেন ভাবছে। বাকিদের চোখ মুখও স্বাভাবিক নয়। অজানা এক আতঙ্ক ঘিরে ধরে প্লাবনকে। কপালে লম্বা ভাঁজ ফেলে জানতে চায়, কি হয়েছে? তোমরা সবাই এমন করে বসে আছো কেন? উত্তর আসে না। প্লাবন খানিকটা ধৈর্যহারা হয়ে পড়ে। দুকদম এগিয়ে রাত্রির পাশে দাঁড়ায়। সকলের উপর চোখ বুলিয়ে নিয়ে আবার রাত্রিকে প্রশ্ন করে, কি হয়েছে? সোফায় বসে থাকা রাত্রি প্লাবনের বা হাতটা ধরে আচমকা টান মারে। হ্যাঁচকা টানে সোফায় বসে যায় প্লাবন। রাত্রি প্লাবনের দিকে ঘুরে বলে, আসলে কি হয়েছে জানেন? প্লাবনের বিরক্তির মাত্রা বাড়ে। একে তো তার প্রশ্নের জবাব দিচ্ছে না, তার উপর কথা পেঁচানো। প্লাবন উচ্চ স্বরে বলে ওঠে, না বললে জানবো কিভাবে? আমাদের জমিলা খালা আছে না, ওনার পোষা বিড়ালটার বাচ্চা হয়েছে, কিন্তু বিড়ালটা কিছুতেই বাচ্চাটাকে কাছে নিচ্ছে না, এমনকি দুধও খাওয়াচ্ছে না। তো রাত্রি হতাশার দৃষ্টি ফেলে প্লাবনের উপর। এই মুহূর্তে প্লাবনকে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মানুষ বলেই মনে হচ্ছে তার। রাত্রি আর বাকিদের চোখে মুখে যে চিন্তার রেশ, তার বিন্দু পরিমাণ প্লাবনের মধ্যে দেখা যাচ্ছে না। হতাশার সাথে খানিক রাগেরও মিশ্রণ হয়। তার একটু কণ্ঠে ফুটিয়ে বলে, আমরা সবাই মহা কঠিন সমস্যার সমাধান বের করার চেষ্টা করছি, আপনিও আমাদের সাথে বসে বিড়াল ছানাটার জন্য চিন্তা করুন না। অবাক নয়নে রাত্রির দিকে তাকায় প্লাবন। একটা বিড়াল তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না, তার জন্য এরা সারি হয়ে বসে চিন্তা করছে? ভাবা যায়? প্লাবন আরো অবাক হয় পিহুকে এদের সাথে দেখে। এটা ডাক্তারি পড়া শেষ করেও কিচ্ছু করতে পারছে না। আজ বোধহয় সবাই তার সার্টিফিকেটের দিকে আঙ্গুল তুলছে। যে মেয়ে একটা বিড়ালের রোগ সারাতে পারে না, সে মানুষের রোগ কিভাবে সারাবে? এই চিন্তায় পিহুর মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। প্লাবন বসা থেকে উঠে দাঁড়ায়। সব কটাকে পাগল ঘোষণা করে উপরে চলে যায়।
যাওয়ার আগে প্রেমার উদ্দেশ্যে হুকুম জারি করে একটু পরে তার রুমে আসার জন্য। ভাইয়া ভেতরে আসবো? প্লাবনের ঘরের দরজায় কড়া নাইড়ে বলে প্রেমা। ভেতর থেকে উত্তর আসে। আয়। প্রেমা রয়ে শয়ে ভেতরে ঢুকে প্লাবনের নিকট এসে বলে, জি ভাইয়া বলো। প্লাবন ল্যাপটপ থেকে নজর সরিয়ে প্রেমার দিকে তাকায়। মেয়েটা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। মনের ভেতর ভয়েরা বাসা বেঁধেছে। অজানা এক ভয় গ্রাস করেছে প্রেমাকে। যদিও সে কিছুটা আন্দাজ করতে পারছে। প্লাবন ইশারায় চেয়ার দেখিয়ে বসতে বললে প্রেমা বাথরুমের মতো বসে পড়ে। প্লাবন গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, আকাশ ছেলেটা তোর বন্ধু? প্রেমার ধারণা সত্যি হলো। নিলয় প্লাবনকে সব বলে দিয়েছে। লোকটা নিজে কিছু না করেও কেমন প্রেমাকে ফাঁসিয়ে দিল। বেচারি কোথায় ভেবেছিল তাকে অন্য ছেলের সঙ্গে দেখে নিলয় জেলাস হবে, রাগ করবে, তাকে একটু শাসন করবে। তা না, সে এসে প্লাবনকে বলেছে। অনাগত ঝড়ের কথা চিন্তা করে শুকনো ঢোক গিলল প্রেমা। তার চিন্তার মাঝে আবারও প্লাবনের শান্ত গলার স্বর বাতাসে ভেসে আসে। আকাশের সাথে তোর কি সম্পর্ক আমি জানি না, আর না জানতে চাই। তবে যাই থাকুক, তা এখানেই শেষ কর। আকাশ ছেলেটা মোটেও ভালো না। আশা করি আমার কথা বুঝতে পারছিস। প্রেমা বিনমিনিয়ে বলে, হ্যাঁ ভাইয়া। প্লাবন ঠোঁট প্রসারিত করে হালকা হাসে। প্রেমা মাথা নিচু করেছিল বিদায় সে হাসি তার চোখে পড়ে না। প্লাবন বোনের দিকে মায়াময় দৃষ্টি ফেলে বলে, এখন ভালো করে পড়াশোনা কর, দেখবি সঠিক সময়ে সঠিক মানুষটাই তোর জীবনে আসবে। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রেমা, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। হতভম্ব হয়ে আকাশের দিকে তাকায় প্রেমা। কাল অব্দি যে ছেলেটা তাকে ভালো করে চিনতই না, আজ সে প্রেমের প্রস্তাব দিচ্ছে। আকাশের কথায় ভীষণ চমকে উঠেছে প্রেমা। বিষয়টা বড় অদ্ভুত ঠেকলো তার কাছে। একটা মানুষকে ভালো করে জানলো না, তাকে চিনলো না, অথচ ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা কি এতটাই সোজা? কই, সেও তো বহুদিন থেকে কাউকে ভালোবেসে আসছে। সে তো কখনো জোর দিয়ে বলতে পারলো না, আমাকে ফিরিয়ে দিবেন না নিলয়। আপনার এই প্রত্যাখ্যান যে আমাকে বড্ড পোড়ায়, আমার ঠিক অনেক কষ্ট হয়। প্রেমের কবিতা, প্রেমের ভাবনার মাঝে আকাশ আবারও বলে, আর যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কিন্তু মরে যাব প্রেমা। আমি সত্যি বলছি, আমি সুসাইড করব। অনুনয়ের সুরে কথাগুলো বলেই প্রেমার একটা হাত নিজের দু হাতের মধ্যে পুড়ে নেয় আকাশ। এক ঝটকায় বিদ্যুৎ গতিতে নিজের হাত সরিয়ে নেয় প্রেমা। বিস্মিত কণ্ঠে বলে, তুমি কি মজা করছো আমার সাথে? না প্রেমা, আমি মজা করছি না। আমি অনেক দিন থেকে তোমাকে পছন্দ করি, কখনো বলা হয়নি শুধু। ভালোবাসি আমি তোমায় প্রেমা, ভালোবাসি। আমার ভালোবাসা মেনে নাও, নয়তো আমি মরে যাব। অনুনয়ের সুরে কথাগুলো বলে প্রেমার, তুমি যখন আমাকে দেখোনি, যখন তুমি জানতেও না এই পৃথিবীর দিকে প্রেমা নামক একটা মেয়ের অস্তিত্ব আছে, তার আগে থেকে আমি অন্য একজনকে ভালোবাসি। দিনের পর দিন তার জন্য অপেক্ষা করে যাচ্ছি। যদি কেউ আমাকে বলে তার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে সারা জীবন প্রতীক্ষা করতে হবে, তবে আমি তাতেও রাজি। অথচ কত অকপটে তুমি বলছো আমি ভালো না বাসলে তুমি সুইসাইড করবে। প্রেমার দুহাত আবারও নিজের হাতে নেয়। প্রেমা বিস্মিত কণ্ঠে বলে, প্রেমের উপন্যাস। প্রেমা থামলো। খুব অদ্ভুত লাগছে তার। এমন পরিস্থিতির সাথে প্রেমা পরিচিত নয়। ছোটবেলা থেকে প্লাবন কোনো ছেলেকে বন্ধুর কাছে ঘেঁষতে দেয়নি, সর্বদা আগলে রেখেছে। আজ আফিফাও আসেনি। প্রেমার খুব একা একা লাগছে, কণ্ঠটা কাঁপছে। প্রেমার শব্দগুলো কেন যেন এলোমেলো লাগছে। ভালোবাসার কথা শুনতে কার না ভালো লাগে, তবে আকাশের ভালোবাসা তার কথার মতোই সস্তা লাগলো প্রেমার। যেন কেউ স্বার্থ হাসিলের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করছে, কেউ স্বার্থের জন্য তাকে সস্তা ভালোবাসছে। বিষয়টা ভালো লাগলো না প্রেমার। আকাশের উপর রাগ হলো তার। মনে পড়লো গতকাল প্লাবনের বলা কথাগুলো। আকাশ হয়তো সত্যি ভালো ছেলে না, হয়তো মিথ্যে ভালোবাসার কথা বলে তাকে ফাঁসাতে চাইছে, তাকে সুইসাইডের কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। প্রেমা নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, তবে তোমার ভালোবাসা গ্রহণ করতে আমি পারবো না। প্রেমার কথা শুনে আকাশ প্যান্টের পকেট থেকে চকচকে পকেট নাইফ বের করে। সেটাকে বাঁ হাতে শিরার উপর ধরে প্রেমাকে হুমকে দেয়, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো প্রেমা। এর জন্য দায়ী থাকবে তুমি, শুধু তুমি। দুপুরবেলা হতে এদিকে তেমন ছেলে মেয়ে নেই। যে দু চারজন আছে তারা আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে, যেন কোনো সিনেমার দৃশ্য যেখানে নায়ক নায়িকা অভিনয় করছে আর তারা দর্শক হয়ে সব দেখছে। অনেকের মধ্যে তো এর পরিণতি দেখারও আগ্রহ জন্মেছে। আকাশের হুমকিতে প্রেমা বিন্দু পরিমাণ বিচলিত হলো না, উল্টো যে সে বড্ড স্বাভাবিক, যেন এখানে কিছুই হচ্ছে না। তবে আশেপাশের মানুষগুলোকে এমন করে তাকিয়ে থাকতে দেখে প্রেমার বিরক্তি ভাবটা বাড়লো। এভাবে ভার্সিটির ক্যাম্পাসে মেলোড্রামা করার কোনো মানে হয়?
তার উপর আকাশের অভিনয়টাও ঠিক মতো জমছে না। কোথাও একটা স্ক্রিপ্টেড ভাব। বুক চিরে দীর্ঘশ্বাস নামে প্রেমা। আকাশের গলার দিকে ইশারা করে উপদেশ দেয়, ছুরিটা হাতে ওরা গলায় ধরো, তাহলে তাড়াতাড়ি মরতে পারবে, বেশিক্ষণ কাতরাতে হবে না। কথাগুলো বলে আর দাঁড়ায় না সেখানে। হনহনিয়ে সেখান থেকে চলে যায় প্রেম। যারা প্রেমার কথা শুনছে তারা আকাশের দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। আকাশ খ্যাপাটে দৃষ্টিতে তাদের দিকেই তাকায়, তারপর রেগে ছুরিটা ছুঁড়ে ফেলে দেয়। ভার্সিটির গেট পেরিয়ে নিলয়ের সাথে দেখা হয় প্রেমা।